আমরা এখন ইউক্রেন ঘুরে দেখছি। আগের ভিডিওতে কিভ শহর দেখিয়েছি, আজ যাব চেরনোবিল শহর দেখতে। এটা সোভিয়েত কালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল এবং 1986 সালে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিল। Chernobyl disaster is only two nuclear energy accidents that devastated the whole world. Other one was Fukushima nuclear accident in Japan. এটাই আমাদের কিভের হোটেল ডিনিপ্রো। আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। মারাত্মক হাওয়া বইছে, টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের ট্যুরের বাদবাকি মেম্বাররা এই বাসেই আমরা চলেছি ডিজাস্টার আক্রান্ত চেরনোবিল দেখতে। এটা রিভার নিপ্রো, সুন্দর একটা ব্রিজ। চেরনোবিল পৌঁছবার আগে এই একটা পেট্রোল পাম্পে 10 মিনিট ব্রেক নিলাম। এটাই আমাদের বাস। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। চেরনোবিল প্রায় পৌঁছে যাচ্ছি। সামনেই দেখছি চেক পয়েন্ট, ওখানে আমাদের সবার ইনক্লুডিং আওয়ার বাস ফুল চেকিং হবে। এই ডিসপ্লে বোর্ডগুলো দেখছি, যেখানে 1986 26শে এপ্রিল যে ডিজাস্টার হয়েছিল, ভয়াবহ ডিজাস্টার, তারই ডিটেলস এখানে লেখা আছে। চেক পয়েন্ট ফর্মালিটিস ক্লিয়ার করে ঢুকে গেলাম চেরনোবিল মেন এরিয়াতে। এই যে নদীর জলগুলো দেখছি, এগুলো এখনো আনসেফ বলা হচ্ছে, এগুলো এখনো কন্টামিনেটেড উইথ রেডিয়েশন প্রোডাক্টস। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ট্যুর গাইড ছাড়া আসা নিষিদ্ধ। জঙ্গলের ফাঁক দিয়ে কিছু বাড়ি দেখা যাচ্ছে, সব ডেজার্টেড। এই যে আমরা সামনে অ্যালেটা দেখছি বা রাস্তা, তার দুপাশে বোর্ডে সেটেলমেন্টগুলোর নাম দেওয়া আছে। আমরা এই অ্যালি দিয়েই হেঁটে যাব। গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছে।
আর এই সামনেই দেখছি একটা মডেল ম্যাপ অফ চেরনোবিল তৈরি করে রাখা আছে। কালো কালো পয়েন্ট দিয়ে বোঝানো হচ্ছে কোথায় কোথায় এখানে বসতি এলাকা ছিল। আর এই জায়গাটাই যেখানে নিউক্লিয়ার এক্সপ্লোরেশন হয়েছিল সেই সাইটটাই দেখাচ্ছে। এই যে সামনে একটা মডেল দেখছি, এটা একটা সিম্বলিক মডেল, যেটাতে বোঝাচ্ছে চিঠি আসবেও না, চিঠি পাঠানোও যাবে না, কারণ সম্পূর্ণ এলাকাটা রেডিয়েশন হ্যাজার্ডে ভরা। বিভিন্ন মডেল দেখছি আমরা। এটা স্টর্কের মডেল, এটা দিয়ে বোঝাচ্ছি যে স্টর্করা এখানে আর কোনোদিন আসবেও না, কারণ কি এটা প্রায় মৃত জায়গা। এটা লেনিনের লাস্ট স্ট্যাচু। আমরা হাই রিস্ক কনসেন্ট বা হাই রিস্ক বন্ড সাইন করলাম রিস্ক অফ রেডিয়েশন হ্যাজার্ডের জন্য, কারণ কি এখনো আমরা সঠিক জানি না যে কতটা রেডিয়েশন এই এলাকায় আছে এখনো। আর এই অফিসটাতে এই ফর্মগুলো আমরা জমা দিলাম, এরপরেই আমরা এন্ট্রি পাস পেলাম। দেখছি সম্পূর্ণ ডেজার্টেড এরিয়া, বাড়িগুলো সব ফাঁকা, ভুতুড়ে বাড়িতে পরিণত হয়ে গেছে, জঙ্গলে চারিদিক ভরে গেছে। কি মর্মান্তিক, সেই ঘটনাটা ভাবলেই গা শিউরে উঠছে। এই দুর্ঘটনার ফলে ইউক্রেন, বেলারুস, রাশিয়া, ইস্ট ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া, গ্রেট ব্রিটেন, এমনকি ইস্ট আমেরিকাও কিছুটা এফেক্টেড হয়েছিল। অনেক লোক অসুস্থ হয়ে পড়ে এবং সরকারি হিসেব অনুযায়ী 31 জন মারা যায়। আরও জানা গেছে যে দুর্ঘটনার কারণে প্রায় 50 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার মধ্যে 6 লক্ষ শিশু ছিল। All deserted houses. এখানে বিভিন্ন সেটেলমেন্ট এরিয়া ছিল এবং সেই সেটেলমেন্ট এরিয়াগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছি, সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এগুলো দেখছি জাপানিজ রোবট, যা নিউক্লিয়ার ডিজাস্টার হওয়ার পর রেডিয়েশন ক্লিয়ারেন্সের জন্য আনা হয়েছিল। আমরা এটাও জানি যে এক্সপ্লোশনের পরবর্তীকালে যত মানুষ এখানে রেস্কিউ অপারেশনে এসেছিল সবাই আজ মারা গিয়েছে ডিউ টু রেডিয়েশন হ্যাজার্ড। তাই এই রোবটের ব্যবস্থা হয়েছিল। এই রোবটগুলো এখনো ডিসপ্লে হিসেবে এখানে ব্যবহার করা আছে। এই সামনের মডেলটা দেখছি, এটার একটা চাকা নেই, ফিক্স করা যায়নি। আমরা এখন যাচ্ছি রাডার জোনে বা মিলিটারি জোনে। তবে ওখানে সিক্রেসির জন্য ম্যাপে এই এরিয়াটাকে দেখানো হতো না, বলা হতো চিলড্রেন্স এরিয়া। আবার চেক পয়েন্ট, ফুল ক্লিয়ারেন্স চাই এখানে ঢুকতে। সোভিয়েত টাইমে এটা মিলিটারি জোন ছিল। দেখতে পাচ্ছি রেমনেন্টস অফ মিলিটারি ভেহিকলস। মেন এক্সপ্লোশন সাইট এখনো প্রায় 10 কিলোমিটার দূরে।
রাশিয়ান ভাষায় লেখা আছে ওয়ার্নিং সাইন, রেডিয়েশন হ্যাজার্ড এরিয়া, নট টু গো বিয়ন্ড দ্য লাইনড জোন। আমরা এখন দেখতে পাচ্ছি অ্যান্টেনা, যেগুলো সিক্রেট কমিউনিকেশনের জন্য বানানো হয়েছিল। 1985 সালে বানানো হয়েছিল, কিন্তু এগুলো আর 1986 এক্সপ্লোশনের পর আর ব্যবহার করা হয়নি। আমরা সবাই এগিয়ে চলেছি আর একটু আগে অ্যান্টেনাগুলো সামনের থেকে দেখব বলে। These are also called Duga. The Duga system was extremely powerful, reaching over 10 megawatts and emitted in the shortwave radio bands. It was given the nickname Russian Woodpecker. কত খরচা করে বানানো হয়েছিল এগুলো, কিন্তু হায় কপাল, এই অল্প কদিনের মধ্যেই সব ডেজার্টেড হয়ে গেল। এবার আমরা যাব মেন এক্সপ্লোশন সাইটে। এই প্রথম চোখে পড়ল নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা। টোটাল নিউক্লিয়ার ডিজাস্টার এরিয়া। এগুলো সব নিউক্লিয়ার ফুয়েল থাকতো এখানে। হাইলি ডেঞ্জারাস এরিয়া। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে মোট পারমাণবিক চুল্লির সংখ্যা ছিল 4টে। 1986 26 এপ্রিল স্থানীয় সময় অনুযায়ী রাত 1:23 ইউক্রেন ও বেলারুস সীমান্তে অবস্থিত এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির চতুর্থ পারমাণবিক চুল্লি থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। This was the first reactor. আর ওখানে দেখছি সেকেন্ড রিঅ্যাক্টর, তার একটা মেটালিক প্রোটেকশন রুফ তৈরি করা হয়ে গেছে। একটা মডেল স্টেশন বানানো হয়েছে, ট্যুরিস্টরা ওটাকে ঘিরেই ছবি তুলছে। এখানে বেশিক্ষণ থাকা বারণ। এটাই হলো এক্সপ্লোশন সাইট। 26 এপ্রিল 1986 এর এটাই মেন ব্লাস্ট সাইট। এবার আমরা চলে যাব চেরনোবিলের স্যাটেলাইট টাউন প্রিপেটে। এই প্রিপেট শহরেই বেশিরভাগ কর্মচারী যারা এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোতে কাজ করতো তারা ফ্যামিলি নিয়ে এখানে থাকতো। 1970 সালে এই নিউক্লিয়ার সেটেলমেন্ট তৈরি করা হয়েছিল। এই শহরটা সবচেয়ে আক্রান্ত হয়েছিল। প্রথমে বাসিন্দাদের জানানো হয়নি যে এক্সপ্লোশনের কথা। পরের দিন অবশ্য 3 ঘন্টার মধ্যে 50,000 লোককে ইভ্যাকুয়েট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এই সম্বন্ধে অনেক গল্প ডিটেলস আছে, যেগুলো বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। এবার ভুতুরে শহর প্রিপেট আমরা দেখব, যেটা নিউক্লিয়ার ডিজাস্টারে ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। আবার চেকপোস্ট। পরিবেশে যে পরিমাণে পারমাণবিক পদার্থ নিক্ষিপ্ত হয়েছিল তা 1945 সালে সেই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে অ্যাটম বোম পড়েছিল তার 500 গুণ রেডিয়েশন অ্যাক্টিভিটি এই ব্লাস্টের। এটাই ছিল শহরের মেন রাস্তা। আজ তার এই অবস্থা, ভাবলেই সম্পূর্ণ গায়ে কাঁটা দিচ্ছে। এবার ঘুরে দেখছি ভুতুরে শহর প্রিপেট। এটাই ছিল এই প্রিপেট শহরের কেন্দ্রবিন্দু। টেলিফোন বুথ পড়ে আছে। দেখছি বড় বড় অট্টালিকা। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রিপেট নদীর পাশেই অবস্থিত। সব ফাঁকা, ডেজার্টেড। বড় বড় অ্যাপার্টমেন্ট সামনে, সব জঙ্গলে ভরে গেছে। আমাদের সঙ্গে কিন্তু রয়েছে ফুল সিকিউরিটি গার্ড অফিসিয়ালস। কোনো কিছু টাচ করা যাবে না, এদিক ওদিক যাওয়া চলবে না। মেন রাস্তার দুধারে জঙ্গলে ভরে গেছে। আর এটা ছিল রেস্টুরেন্ট। পাশেই আছে কালচারাল ইনস্টিটিউট। দেখছি কালচারাল ইনস্টিটিউটের ধ্বংসাবশেষ।
এটা কালচারাল বিল্ডিং এর ব্যাক সাইড, অল ব্রোকেন অ্যান্ড ইন টপসি টার্ভি। এবার আমরা দেখব হার্ট ব্রেকিং অ্যামিউজমেন্ট পার্ক। কি দুঃখের কাহিনী এটার সাথে লুকিয়ে আছে, কি বিভৎস অবস্থা এই শহরের। দেখছি পার্কের আনইউজড ফেরিস হুইল। পার্কের ওপেনিং হওয়ার কথা ছিল 1986 মে দিবসে, মানে 1 মেতে, কিন্তু ওপেনিং আর হয়ে ওঠেনি, কারণ 26 এপ্রিলেই ডিজাস্টারে আক্রান্ত এই প্রিপেড শহরের অ্যামিউজমেন্ট পার্ক। এই অ্যামিউজমেন্ট পার্কে বিশেষ বিশেষ আরও খেলার জিনিস ছিল। ওদিকে দেখছি ড্রোন ফটোগ্রাফি করছে কিছু ট্যুরিস্ট। চেরনোবিল দেখা হয়ে গেল, এবার ফেরার পালা। বেরোবার সময় আবার এক ঝক্কি। Chernobyl disaster site is still a dangerous place, but some progress has been made since nuclear meltdown. প্রতিটি গাড়িরও ফুল চেকিং চলছে। দেখতে পাচ্ছ সামনে যে গাড়িটা আছে তার সব রকম চেকিং চলছে। আবার চেক আপ, কিন্তু এবার স্পেশাল যন্ত্রের সাহায্যে। রেডিয়েশন ডোজিমেট্রি মেশিন দিয়ে আমাদের পাস করতে হবে। এটা একটা বিশেষ যন্ত্র যা দিয়ে আমাদের শরীরে কোনো রেডিয়েশন মেটেরিয়ালস আছে কিনা পরীক্ষা করা যায়। এইভাবেই আমাদের বডি ফুল স্ক্যান হবে, এইভাবেই দাঁড়াতে হবে। সবাই পাস করে গেলাম। খিদেতে পেট চুই চুই করছে, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করেছি আর ভেতরে কোনো খাবার ব্যবস্থা নেই। তাই বেরিয়ে অনেকটা দূরে বিকেল 5টার সময় এই রেস্টুরেন্টেই লাঞ্চ করে কিভ শহরে ফিরে গেলাম। বিষণ্ণ মন এবং মর্মান্তিক কাহিনী তৎসৎ দুঃস্বপ্ন নগরীর দেখার সাক্ষী হয়ে রইলাম। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.